আজকে আমরা ফের ঘুরে চলে এসেছি সংবিধানের একটি পার্টকে নিয়ে পড়তে। তো আশা করি আমরা সবাই প্রথম ভিডিওটিকে দেখে নিয়েছি, অর্থাৎ যেই ভিডিওটিতে সম্পূর্ণ সংবিধানের যে পড়ার যে কৌশলটা, প্রণালীটা, সেই প্রণালীটার ব্যাখ্যায়িত করা হয়েছে। আপনারা যদি ওই ভিডিওটিকে না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওটি দেখে তারপরে এই ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের আর কিন্তু বা অন্য কোনো জাতীয় প্রশ্ন থাকবে না। তো আগের দিন আমাদের শেখা হয়ে গেছিল যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে টোটাল সংবিধানের পার্ট অর্থাৎ অংশ, খণ্ড সংখ্যা কয়টি। বলা হয়ে গেছিল যে টোটাল পার্টের সংখ্যা 22টি এবং আর্টিকেল অর্থাৎ ধারার সংখ্যা রয়েছে 395টি। আজ এবিসি করে যুক্ত করে টোটাল আর্টিকেল বা ধারার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে কটি? 448টি, কিন্তু মূল সংবিধানে ধারার সংখ্যা ছিল 395টি। আচ্ছা, এবারে কি শিডিউল অর্থাৎ তফসিল। শিডিউল অর্থাৎ তফসিলের সংখ্যা টোটাল 12টি। এই শিডিউল অর্থাৎ তফসিল টোটাল 12টির মধ্যে 1 নম্বর শিডিউলে কি রয়েছে, 2 নম্বর শিডিউলে কি রয়েছে, এই সম্পর্কে সমস্ত বিষয়বস্তু আমাদের প্রথম ভিডিওতে আলোচনা করা হয়ে গেছে। আপনারা যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটিকে দেখার পর এই ভিডিওটিতে আসবেন। আশা করি আপনারা প্রচন্ড মজা পাবেন সংবিধান পড়ে। ওকে, তাহলে আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে টোটাল 22টি পার্টের মধ্যে, 22টি পার্ট অর্থাৎ 22টি চ্যাপ্টারের মধ্যে 1 নাম্বার চ্যাপ্টারটা, আবার ওই 1 নাম্বার চ্যাপ্টারে কতগুলো পেজ রয়েছে তার সম্পর্কে, অর্থাৎ 1 থেকে চালু করে আর্টিকেল 4 পর্যন্ত আজকে ব্যাখ্যায়িত করব। সুতরাং আপনারা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত দেখবেন আপনারা সবকিছুই বুঝে নিতে পেরে গেছেন। এবারে আমাদের যে বিষয়টির সম্পর্কে আলোচনা করতে চাইলাম, অর্থাৎ 22টি পার্টের মধ্যে 1 নাম্বার পার্ট, এবং প্রত্যেকটি পার্টকে আমরা চ্যাপ্টার হিসেবে গণনা করতে পারি বা বলতে পারি, সেই জন্য পার্ট 1 নাম্বার অর্থাৎ অংশ বা যেটাকে আমরা খণ্ড বলতে পারি। এই 1 নাম্বার চ্যাপ্টারটা অর্থাৎ 1 নাম্বার পার্টটার নামটা কি? এই 1 নাম্বার পার্টটার নামটা হচ্ছে যে কি সংঘ ও তার ক্ষেত্র, ভারত সংঘ ও তার ক্ষেত্র। এই যে চ্যাপ্টারটি, এই চ্যাপ্টারটি রয়েছে পেজ নাম্বার, মানে যেটাকে আর্টিকেল বলছিলাম। আপনাদের হয়তো এই ভাষাগুলো শুনতে অসুবিধা হচ্ছে যে পার্ট মানে চ্যাপ্টার, আর চ্যাপ্টারের নাম, আর্টিকেল মানে পেজের সংখ্যা। এগুলো যদি বুঝতে সমস্যা হয়, ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনাদের লিঙ্কটি দেওয়া আছে সংবিধানের প্রাথমিক ধারণা দিয়ে। ওই চ্যাপ্টারটিকে আপনারা দেখে, ওই ভিডিওটিকে আপনারা দেখে এই ভিডিওটিতে আসবেন, সমস্যা নেই, আপনাদের সব সমস্যার মোচন হয়ে যাবে। তাহলে পার্ট 1 এর চ্যাপ্টারটির নাম কি? সংঘ ও তার ক্ষেত্র। আর্টিকেল অর্থাৎ পেজ নাম্বার কত? 1 থেকে চালু করে 4 পর্যন্ত রয়েছে। এবারে আমাদের এই প্রত্যেকটি চ্যাপ্টারের ক্ষেত্রে যতগুলো পেজ আছে অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত আর্টিকেলগুলো, এই আর্টিকেলগুলো আমাদেরকে মনে রাখতে হবে। কিছুই না, এরকম করতে করতে আমাদের 395টি আর্টিকেল মনে থেকে যাবে নিমিষেই, আমরা যদি কন্টিনিউ ভিডিওগুলোকে দেখতে থাকি এবং আপনাদের যদি সাপোর্ট থাকে। আচ্ছা, তো এবার দেখেন আর্টিকেল 1 অর্থাৎ কি 1 নাম্বার চ্যাপ্টার। তাহলে আমাদেরকে যদি বলে পার্ট 1 এ কতগুলো আর্টিকেল আছে? 1 থেকে 4 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত। এবারে আর্টিকেল 1 এ কি বলা হয়েছে? আর্টিকেল 1 এ বলা হয়েছে যে ভারত রাজ্যের সংঘ, ইন্ডিয়া ইজ এ স্টেট ইউনিয়ন, ভারত রাজ্যের সংঘ। আচ্ছা, এবারে আমি কিন্তু আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম দেশ 3 রকমের হতে পারে, বা যে কোনো চুক্তির মাধ্যমে যে কেউ যদি যুক্ত হয় তাহলে 3টি মাধ্যমে যুক্ত হতে পারে। একটি হচ্ছে কি ইউনিয়ন, ফেডারেশন, কোফেডারেশন। এবারে এটার ডিটেলস যদি ভালো রকম বুঝতে চান অবশ্যই ওই আগের ভিডিওটি। তাহলে আর্টিকেল 1 এ কি বলা হয়েছে? যে ভারত রাজ্যের সংঘ, ইন্ডিয়া ইজ এ স্টেট ইউনিয়ন, ইন্ডিয়া ইজ এ স্টেট ইউনিয়ন মানে ভারত রাজ্যের সংঘ। এখানে খালি আর্টিকেলে জাস্ট বলে দিল ভারত রাজ্যের সংঘ, টোটাল স্টেট রয়েছে 28টা এবং ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টা? 8টা। এবারে যদি আপনারা একে ডিটেলসে বুঝতে চান তাহলে এটার জন্য শিডিউল আছে। আমি বলছিলাম যখন সংবিধানের কোনো অংশে, আর্টিকেলে কোনো অংশের তথ্য লেখা থাকে, ওই তথ্যগুলোকে শর্টকাটে এখানে বলে দেওয়া হয়। যতগুলো এর যাবতীয় বিবরণ আছে এই বিবরণগুলোই কোথায় ছাপিয়ে দেওয়া হয়েছে বা বসিয়ে দেওয়া হয়েছে? সেটা হচ্ছে শিডিউলে, অর্থাৎ শিডিউল নাম্বার 1 এ, তফসিল নাম্বার 1 এ। তাহলে খালি আর্টিকেল 1 এ আমরা কি পাবো? ভারত রাজ্যের সংঘ, যেখানে 28টা রাজ্য আছে, আর ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 8টা। আর এর সম্পর্কে যদি আমরা ডিটেলস জানতে চাই তাহলে তখন সঙ্গে সঙ্গে কোথায় চলে যেতে হয়? তফসিলে চলে যেতে হয়। ওই 12টা তফসিলের মধ্যে 1 নাম্বার তফসিলে। তাহলে আমরা বুঝে নিলাম আর্টিকেল 1 এ বলা হয়েছে ভারত রাজ্যের
সংঘ। কি বলা হয়েছে? ভারত রাজ্যের সংঘ। এবারে আমরা জানবো আর্টিকেল 2। আর্টিকেল 2 জানার আগে দেখবেন এখানে একটা খুব সুন্দর ভাষা আছে, সংসদ। তাহলে আমাদেরকে বুঝতে লাগবে সংসদ অর্থাৎ পার্লিয়ামেন্ট মানে কি, বা পার্লিয়ামেন্টের অঙ্গ কয়টি। তাহলে সংসদ অর্থাৎ পার্লিয়ামেন্টের অঙ্গ টোটাল 3টি। একটি হচ্ছে লোকসভা, অপরটি রাজ্যসভা, আরেকটি হচ্ছে রাষ্ট্রপতি। এবারে কোনো একটি কানুন বা নিয়ম বা আইন, যখন কোনো একটি আইন বা কানুন তৈরি হবে ওর আগে ওটি বিল থাকে। কি থাকে? বিল থাকে। তাহলে হয় লোকসভা বা রাজ্যসভা ওই বিলটিকে পেশ করে, পেশ করার পর ওই বিলটি যদি লোকসভায় পাশ হয়ে যায় এবং রাজ্যসভায় পাশ হয়ে যায় আর শেষমেশ যদি রাষ্ট্রপতিও পাশ করে দেয়, তাহলে ওই বিলটি কানুনে পরিণত হয়ে যায়। অর্থাৎ যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কানুন বলে থাকি। পারলাম বুঝতে? তাহলে সংসদের টোটাল অঙ্গর সংখ্যা কয়টা? 3টা। কি কি? লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি। এবারে এরা কিভাবে নিযুক্তি হয়, মানে লোকসভায় কিভাবে নিযুক্ত হওয়া যাবে, রাজ্যসভায় কিভাবে নিযুক্ত হওয়া যাবে এবং রাষ্ট্রপতির জন্য শর্ত কি থাকবে, এগুলো জানার জন্য আমাদেরকে পলিটির আরো ক্রমাগত এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা সম্পূর্ণ বিষয়বস্তুগুলোকে বুঝবো। এবারে লোকসভায় টোটাল সিটের সংখ্যা হয়ে থাকে 445টা। তাহলে লোকসভায় সিটের সংখ্যা কয়টা? 445টা। রাজ্যসভায় সিটের সংখ্যা 245টা। আর রাষ্ট্রপতির তো বুঝতেই পারছেন, এদের তো রাষ্ট্রপতির সিট হয় না। রাষ্ট্রপতি মানে পুরো রাষ্ট্রের প্রতি, মানে রাষ্ট্রকে যে পরিচালনা করে, মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, অর্থাৎ প্রতিপালন করে যেই লোকটা, তিনি হচ্ছেন রাষ্ট্রপতি। আচ্ছা, তাহলে সংসদের আমরা শিখে গেলাম টোটাল 3টি অঙ্গ, এবং যে কোনো কানুনকে পাস করতে গেলে এই 3 ধাপে পাস করে যেতে হবে, তারপরেই ওটা কানুনে পরিণত হবে, নচেত কিন্তু ওটা বিল থাকবে। এবারে আসি আমাদের আলোচিত বিষয়ে। এটির বিষয়ের কিন্তু ডিটেলসটা এদের যখন করাবো, মানে এদের সম্পর্কে করাবো, তখন আলোচনা করা হবে। আমি এটা মিশিয়ে দিচ্ছি, আপনাদের যদি স্ক্রিনশটের প্রয়োজন মনে হয় তাহলে আপনারা স্ক্রিনশটটা করে নেবেন। এবারে বলছে কি, দেখেন আর্টিকেল 2 কি বলছে। আর্টিকেল 2 বলছে সংসদ বৈদেশিক রাষ্ট্রকে যুক্ত করতে পারে। সংসদ বৈদেশিক রাষ্ট্রকে যুক্ত করতে পারে। অর্থাৎ তাহলে যদি কোনো বৈদেশিক রাষ্ট্র আমাদের দেশের সাথে যুক্ত হতে চায়, আমাদের দেশের সাথে যুক্ত হলে সংসদ কিন্তু এটা যুক্ত করতে পারে। এটাই কথা বলা হয়েছে এখানে, যদি কোনো বৈদেশিক রাষ্ট্র আমাদের ভারতের সাথে যুক্ত হতে চায় তাহলে যুক্ত হতে পারে। এরকমই ঘটনা ঘটছিল 16 মে 1975 সালে। সিকিম যে রাজ্যটি রয়েছে, সিকিম রাজ্যটি আমাদের ভারতের সঙ্গে যুক্ত হয়েছে 16 মে 1975 সালে। ওর আগে কিন্তু সিকিম একটা স্বতন্ত্র রাষ্ট্র ছিল, অর্থাৎ নিজের দায়ভার নিজেই প্রতিপালন করতো, অর্থাৎ পালন করতো। কিন্তু 16 মে 1975 সালের পর আমাদের ভারতে এসে যুক্ত হয়। কিন্তু প্রথম অবস্থায় 35তম সংশোধনীর মাধ্যমে সিকিম সহরাজ্য হিসেবে যুক্ত হয়। হিসেবে যুক্ত হয় সহরাজ্য হিসেবে। আর 36তম সংশোধনীর মাধ্যমে আমাদের রাজ্যের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে না, সিকিম কত সালে ভারতের সঙ্গে যুক্ত হয়? 16 মে 1975 সালে। আমরা এই বিষয়টিকে বুঝে নিলাম। তাহলে এইভাবেই এই যে আমাদের আর্টিকেল 2 বলা আছে যে সংসদ বৈদেশিক রাষ্ট্রকে যুক্ত করতে পারে, এই অনুসারেই কিন্তু আমরা বলে দিতে আমরা সিকিমকে যুক্ত করতে পেরেছি। এবারে যেহেতু আমাদের দেশটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, অর্থাৎ কি আমাদের দেশে কোনো বৈদেশিক রাষ্ট্র যুক্ত হলে বা আমাদের কোনো রাজ্য আমাদের দেশ থেকে ছিন্ন হতে চাইলে ছিন্ন হতে পারবে না। যেহেতু পারবে না, সুতরাং তাহলে যে কোনো রাষ্ট্রে যুক্ত হোক না কেন, ও আর আমাদের দেশ থেকে ছিন্ন হতে পারে না। আর সিকিম এখন দেখেন না, সিকিম আমাদের সঙ্গে এত সুন্দরভাবে জড়িয়ে গেছে কিনা বলার কথা না। সিকিমের লোক আর ভারতের লোকের মানসিকতা এখন দেখবেন সবই সমতুল্যর মতো হয়ে গেছে, আমরা তাই পাই কিনা। আচ্ছা, এবারে প্রশ্নটা হচ্ছে যে আর্টিকেল 2 বুঝে নিলাম স্যার, আর্টিকেল 1ও বুঝে নিলাম। এবারে আর্টিকেল কটা পড়ে থাকে? 1, 2, 3, 4, 3, 4 পড়ে থাকে। আমার যেহেতু এখানে জায়গা ঠিকঠাক হচ্ছে না, আপনারা এটাকে স্ক্রিনশট করতে পারেন। আমি 2 আর 3 এখনই দিচ্ছি। আর্টিকেল 2 কি বলা হয়েছে? এবার তাহলে আমরা আসি আর্টিকেল 3-এ। আর্টিকেল 3-এ বলা হয়েছে সংসদই পারে বর্তমান রাজ্যের পরিবর্তন করতে। তাহলে সংসদ বর্তমান রাজ্যের পরিবর্তন করতে পারে। যেরকম ধরে নিন যে আর্টিকেল এই 3-এর অনুসারেই কিন্তু আমরা জানি যে তেলেঙ্গানা যে রাজ্যটির অংশটি রয়েছে, বর্তমানে যেটি রাজ্য রয়েছে, এই রাজ্যটি এক সময় অবশ্যই কার সঙ্গে যুক্ত ছিল? অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত ছিল। অন্ধ্রপ্রদেশকেই বিভক্ত করে 2টি রাজ্যতে এখন পরিণত হয়েছে। 2 জুন 2014 সালে একটি নতুন রাজ্যের নির্মাণ হয়, যেটা হচ্ছে কি তেলেঙ্গানা। তাহলে কাকে ভেঙে তেলেঙ্গানা হয়েছে?
অন্ধ্রপ্রদেশকে ভেঙে হয়েছে। তাহলে কি অনুসারে? আর্টিকেল 3 অনুসারে সংসদ এর ক্ষমতা আছে যে না যে কোনো রাজ্যকে বিভক্ত করে দুটি রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে পরিণত করতে পারবে। তাহলে আমরা শিখে গেলাম 2014 সালে অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা হয়েছে। সেমভাবে 31 অক্টোবর 2019 সালে একটি রাজ্য ছিল ভারতের একদম উত্তর প্রান্তে, মানে উত্তরের অংশে, যেই রাজ্যটি কি ছিল? জম্মু কাশ্মীর। সেই রাজ্যটিকে বিভক্ত করে দুটি ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে। সেটি হচ্ছে কি? একটি হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর, আরেকটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে লাদাখ। কিন্তু ওর আগে একমাত্র রাজ্য ছিল যেটি ছিল জম্মু কাশ্মীর। তাহলে এখন কটি ইউনিয়ন টেরিটরিতে বিভক্ত করে দেওয়া হয়েছে? দুটি বিভক্ত করে দেওয়া হয়েছে। কোন আর্টিকেল অনুসারে? আর্টিকেল 3 অনুসারে, কারণ সংসদের হাতে এইরকম পাওয়ারটা থাকে। এবারে আর্টিকেল 4 ভালো রকম দেখবেন, কিন্তু আর্টিকেল 4 কি বলা হয়েছে? আর্টিকেল 4টা ভালো রকম বিশ্লেষণ আমি এখানে করে দিয়েছি, আপনারা বুঝলে বিষয়টিকে খুব ভালো লাগবে। দেখেন আর্টিকেল 4 কি বললো, তাহলে প্রথম থেকে একবার রিক্যাপ করুন তো। প্রথম থেকে কি বললো? আর্টিকেল 1 বলছে ভারত রাজ্যের সঙ্গ। আর্টিকেল 2 বললো ভারত বৈদেশিক রাষ্ট্রকে যুক্ত করতে পারে। আর্টিকেল 3 বললো যে ভারত বর্তমান রাজ্যকে পরিবর্তন করতে পারে। ভারত না, সংসদ, তাই কিনা? সংসদ, তাই কিনা? কে? সংসদ পরোক্ষভাবে তো ভারতই হয়ে যায়, তাই কিনা? আচ্ছা, এই যে সংসদ বর্তমান রাজ্যের যে পরিবর্তন করতে পারবে বা বৈদেশিক রাষ্ট্রকে যুক্ত করতে পারবে, ওই জিনিসটা এখানে আর্টিকেল 4 কি বলা হয়েছে? যখন সংসদ আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 নিয়ে কাজ করবে, ভালো রকম শুনবেন কিন্তু কথাটা কি বলছি। বলছে যখন সংসদ আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 এর কাজ করবে, তখন কিন্তু রাষ্ট্রপতিও পদাধীন থাকবে না। এর মানে রাষ্ট্রপতিরও কোনো কথা শোনা হবে না। এই কথাটি কিন্তু আমি সরাসরি বোঝানোর চেষ্টা করেছি। এর আসল বিষয়টা হচ্ছে এইরকম বলা হয়েছে যে আর্টিকেল 4 বলা হয়েছে যে 2 নাম্বার আর 3 নাম্বার যদি 3 নাম্বারের যদি কোনো পরিবর্তন করা হয়, মানে 2 নাম্বার অনুসরণ করা হয় বা 3 নাম্বারের কাজ করা হয়, সেটি কিন্তু আর্টিকেল 368 বাইরে থাকবে। আর্টিকেল 368 কাকে প্রবেশ করা হয়েছে, মানে কাকে রাখা হয়েছে? সেটা হচ্ছে ভারতের যতগুলো সংশোধন হবে, ভারতের যতগুলো পরিবর্তন হবে, যতগুলো কি বলবো সংবিধানের, ওই সমস্ত সংবিধানের কি থাকবে? বাইরে থাকবে, সংশোধনের বাইরে থাকবে। কোনটা? আর্টিকেল 4 নাম্বারটা। অর্থাৎ যখন রাজ্যের পরিবর্তন করবে বা যখন কিসের পরিবর্তন করবে? কোনো বৈদেশিক রাষ্ট্রকে যুক্ত করবে, এটা 368 বাইরে থাকবে, 368 বাইরে থাকবে। এর মানে রাষ্ট্রপতির যদি মতাধীন না হয় বা রাষ্ট্রপতির যদি মতামত না হয় আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 এর কথা, তাহলে আমরা মানে রাষ্ট্রপতির মতামত না থাকলেও সংসদ কিন্তু ওই কাজটিকে করতে পারে। এই কথাটি বলা হয়েছে কততে? আর্টিকেল 4 বলা হয়েছে। আচ্ছা, এই যদি রাষ্ট্রপতি যদি কোনো ত্রুটিপূর্ণ পদক্ষেপ এখানে গ্রহণ করে, তাহলে রাষ্ট্রপতিরও পদ চ্যুত করা যায়। রাষ্ট্রপতিকে পদ থেকে হাঁটানো যায়, মানে সরানো যায়। রাষ্ট্রপতিকে পদ থেকে সরানোর প্রক্রিয়াটিকে ইমপিচমেন্ট বা মহা অভিযোগ বলা হয়। অর্থাৎ আর্টিকেল নাম্বার যখন 61 পড়ব, তখন রাষ্ট্রপতিকে কিভাবে এবং কেনই বা তার পদ থেকে বিচ্যুতি করা যাবে, অর্থাৎ চ্যুতি করা যাবে, তার সম্পর্কে আলোচনা করা হবে। তাহলে রাষ্ট্রপতির পদচ্যুতির ঘটনাটিকে কি বলা হয়? ইমপিচমেন্ট বলা হয়। কত নম্বর আর্টিকেল অনুসারে রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যাবে? আর্টিকেল নাম্বার 61 অনুসারে। এখনো পর্যন্ত ভারতের কোন রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়নি। এটা কি বাংলায় কি বলা হয়? মহা অভিযোগ। তাহলে আপনারা 1 থেকে চালু করে আর্টিকেল নাম্বার 4 পর্যন্ত সম্পূর্ণ বিষয়বস্তুগুলোকে আশা করি বুঝে নিয়েছেন। আপনারা যদি সম্পূর্ণ বিষয়বস্তুটিকে বুঝে নিন, তাহলে আপনারা কমেন্ট সেকশনে এসে কমেন্টের মাধ্যমে এবং শেয়ারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করবেন যে না আমরা খুব সুন্দরভাবে বুঝে গেছি। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন।